পেরো যদি কনসিস্টেন্সি দেখি, সেটা একমাত্র উপায় এই ডিসপারশনের বিভিন্ন মেজারের মাধ্যমে, অন্য কোনোভাবে করা যাবে না। তাই এই ডিসপারশন এত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি যেটা তোমাদের বলেছি যে কেন আমরা এটা বলবো, সেই কারণে এটা একটা গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখছি সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার দ্বারা এই পারপাস সার্ভ করা যায় না, যে ভেরিয়েবিলিটিটা কেমন ডাটা, ওইটা আমরা ডিসকাশনের মাধ্যমে করতে পারবো। এবং পরে ডিসকাশনের মাধ্যমে কিছু কাজ করা যাবে না, যেটা যায় যে দুইজনের এমন হতে পারে যে রান স্কোর মিন ভ্যালু সেম, টেন্ডুলকারের আজার দিনের সেম, তথাপি এমনকি ডিসপারশনও সেম। ডিসপারশনের মেজার হিসেবে আমরা যে মেজারের ব্যবহার করলাম, দেখা যায় উভয় সেম। তখন কি করবো? সেই কারণে তখন এরপরে আমরা তারপরও পার্থক্য নিরূপণ করার জন্য নেচার সেই এই ফ্রিকোয়েন্সি বিশ্লেষণে এই সমস্ত বৈশিষ্ট্য চলে যাবে, যেগুলি দেখা যায় যে স্ক্রিনে স্টার্ট উচিত আলাদাভাবে আরও এই চ্যাপ্টারে দুইটা জিনিস পড়ানো হবে। ওকে, আমি ওগুলি স্টেপ বাই স্টেপ পরে আরও ডিটেলস আলোচনা করব। এখন চলো আমরা তাহলে ডিসকাশন কেন করবো, এটা আমি তোমাদের বললাম এতক্ষণ পর্যন্ত যা বলেছি, এটার উদ্দেশ্য হলো আসলে আমাদের ডিসকাশনটা আমাদের পড়া কেন প্রয়োজন, কেন আমরা এটি পড়তে চাই বা পড়ে আমাদের কী লাভ হবে, এই সম্বন্ধে আমি এই তখন যে কথাগুলি বলেছি সেটা আমার সেই গুরুত্বটাকে আরো তুলে ধরেছে যে ডিসকাশন পড়া। ওকে, এখন দেখো ডিসকাশনের একটা অনেকগুলি মেজার আছে। আমরা এখানে দুই ধরনের মেজারের কথা আমি বলা আছে, অ্যাবসলিউট এবং রিলেটিভ। এখন তার আগে হলো যে ডিসকাশনের যে মেজারগুলি রয়েছে তার মধ্যে কোন মেজারটাকে আমরা আইডেল মেজার বলবো, আদর্শ পরিমাপক বলবো, এই বিস্তারের কোনটাকে। তাহলে এই কিছু বৈশিষ্ট্য, যেমন আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করবার সময় কিছু বৈশিষ্ট্য কথা বলেছি, ওই বৈশিষ্ট্যগুলো ডিসপারশনের ক্ষেত্রে আইডেল মেজার হওয়ার ক্ষেত্রে মিল আছে। যার কারণে এখানে একটা শব্দ এলজেব্রাইক এই ভুল হয়েছে এই শব্দটা, এই কারণে এখানে এলজেব্রিক্যাল হয়নি ALGEBRAIC এলজেব্রাইক হবে, শব্দটা ভুল হয়েছে, আমি ঠিক করে দেবো পাঠাবার সময়। ঠিক আছে, তাহলে দেখো, ইট শুড বি রিজিডলি ডিফাইন্ড, it should be easy to understand and easy to calculate, it should be based on all the observations, it should be suitable for further algebraic treatment, it should be least affected by sampling fluctuation, it should be least affected by extreme value। এগুলি আমি অলরেডি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিতে পড়িয়েছি। একই রকম সেই বৈশিষ্ট্যগুলি যদি এখানেও ফুলফিল করে কোনো মেজার, তাহলে সেটাকে আমরা আইডেল মেজার অফ ডিসপারশন বলব। এখন চলো, যে ইম্পর্টেন্স অফ মেজারিং ডিসপারশন, এটা আমি এক্সাম্পলের দিয়ে বুঝিয়েছি। কেউ যদি এক্সাম্পল ছাড়া কিছু লিটারালি বলতে চায়, তাহলে এগুলি বলতে পারে। measure of dispersion is needed to know representativeness of the observations of distribution, কতটুকু প্রতিনিধিত্বকারী সেটা জানার জন্য ডিসপারশনটা প্রয়োজন হয়। তারপরে কি বলা হয়েছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে কতটুকু রিপ্রেজেন্টেটিভ সেটি জানার জন্য। যেমন ধরো আমার এখানে এরপরে কি দিয়েছি, রিপ্রেজেন্টেটিভনেস অফ মিন ক্যান নট বি জাজড উইদাউট দ্য নলেজ অ্যাবাউট ডিসপারশন, অর্থাৎ ডিসপারশনের জ্ঞান না থাকলে, জ্ঞান ছাড়া মিন কতটা রিপ্রেজেন্টেটিভ, মিনের রিপ্রেজেন্টেটিভনেসটা বিচার করা যায় না। আচ্ছা, কারণ হলো অনেক সময় গড় জিনিসটা মানে বড় ছোট যোগ করে আমি সেখানে কতটা সংখ্যা রিপ্রেজেন্টেটিভ ভাগ করে পেলাম, কিন্তু এটা আসলে প্রকৃতপক্ষে অ্যাভারেজ ভ্যালু অ্যাভারেজে নাও থাকতে পারে যদি ডাটা সেটের মধ্যে স্কেটারনেস বেশি থাকে, অর্থাৎ হেটারোজেনিটি থাকে, হোমোজিনিয়াস না হয়। তাহলে অ্যাভারেজ ভ্যালু দেখা গেছে যে অ্যাভারেজ যে মধ্যে থাকা উচিত সে মধ্যে না থেকে কিনারে চলে যেতে পারে, এরকম প্রবলেম হতে পারে। এখন তারপর দেখো, আমাদের কাজে এই ডিসপারশন দিয়ে মিনটা কতটা, সেটা আমরা ডিসপারশনের মেজারের মাধ্যমে পারবো। এটা সম্বন্ধে ধারণা না থাকলে আমরা পারবো না মিন কতটা জানা। The measures of dispersion can help
কন্ট্রোল দ্য ডেভিয়েশন অফ ডেটা। এটা ডাটার কি হচ্ছে, ডেভিয়েশনটাকে কন্ট্রোল করতে হেল্প করে, যে ডেভিয়েশনটা কেমন, যে পার্থক্যটা সেটা কন্ট্রোল করার জন্য। যেমন ধরো যদি কোনো একটা গার্মেন্ট ফ্যাক্টরির মালিক, ওয়াহিদ মালিক আছো, এখন দেখা যাচ্ছে যে যে লোকটা বোতাম লাগাচ্ছে শার্টের মধ্যে, তার বোতাম কতটা লাগাতে পারে দিনে, এক এক দিন এক এক রকম, তার দেখা গেছে যে কাজের ভেরিয়েশন অনেক বেশি, কোনোদিন বেশি লাগাচ্ছে কোনোদিন কম লাগাচ্ছে, কারণটা কি? তখন তোমাকে দেখা যায় এটি জানার পর তুমি তাকে বলছো কি ব্যাপার, আপনার কাজের মধ্যে হোমোজেনিটি নেই, আপনি কোনোদিন বেশি করেন কোনোদিন কম করেন, ব্যাপারটা কেন কি? এরকম করলে হবে না, আমার কাজে হোমোজেনিটি থাকতে হবে। আপনি কম করলে আমি আপনার পরিবর্তে আরেকজনকে লাগাবো আপনার সাথে কাজ করার জন্য, অথবা আপনাকে বাদ দিয়ে দেবো, আমার এই পরিমাণ প্রতিদিন লাগবে। তো এরকম এটা কন্ট্রোল করা যায়। যার কাজের ভেরিয়েশন ভেরিবিলিটি বেশি, সে নির্ভরযোগ্য না, এই কারণে সেই ক্ষেত্রে তাকে মধ্যে বাদ দিয়ে নিকম নেওয়া যেতে পারে কোয়ালিটি মেনটেন করার জন্য। তো ডিসপারশন এখানে, যার কারণে এই কন্ট্রোল করা, ভেরিয়েশনটা কন্ট্রোল করা, আমরা এই মেথড বা এই মেজারগুলি ব্যবহার করতে পারি, এগুলি হেল্প করা আমাদের কন্ট্রোল করার ক্ষেত্রে ডেভিয়েশনটা। কারণ ডেভিয়েশন সম্বন্ধে ধারণা নেব, ধারণা নেওয়ার পরে ওটি কন্ট্রোল করার উদ্যোগ নিতে পারবো। মেজার্স অফ ডিসপারশন গিভ দ্য কম্পারেটিভ পিকচার অফ ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন। বিভিন্ন ডিস্ট্রিবিউশনের কম্পারেটিভ পিকচারটা দেখা যায়, কারণ আমরা বিভিন্ন ডিস্ট্রিবিউশন যদি আঁকি, তাহলে দেখা গেছে যে যেখানে ডিসপারশন বেশি সেখানে গ্রাফটা বিস্তৃতিটা বেশি হবে, গ্রাফটা অনেক ধরো কি বলবো, ওই ক্ষেত্রে এটা বিস্তারে বলি গ্রাফের। অর্থাৎ আমি ধরো আমার কিছু ইনকাম আছে 10,000, 20,000, আবার 1 কোটি টাকারও আছে, এরকম বিভিন্নভাবে 50,000 আছে, 50 লাখ আছে, এইভাবে মানে গ্রাফটা যদি আঁকবো সেখানে গ্রাফটার বিস্তারটা বেশি হবে। যেমন আমি বিস্তারটা দেখাচ্ছি কিরকম, এই বিস্তার বলতে বোঝানো হচ্ছে, দেখো এখানে একটু এটা দিয়ে আমি হোয়াইট বোর্ডটাতে চলে যাচ্ছি, বিস্তারটা কি বোঝাচ্ছি। এই যে বিস্তারটা হলো, ধরো এখানে একটা গ্রাফ আছে এই রকম, এরকম, আর আরেকটা গ্রাফ ধরো এরকম। এখানে এই গ্রাফের এটার বিস্তার বেশি, এই যে দেখো এখান থেকে এই পর্যন্ত ওর জায়গা, অথচ এর বিস্তার কিন্তু কম। হ্যাঁ, বিস্তার। ওকে, অর্থাৎ ডাটাগুলো দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি কার্ভ আঁকলাম আর কি, ফ্রিকোয়েন্সি কার্ভ আঁকার ফলে আমরা এরকম কার্ভ পেলাম, বুঝছেন? তাহলে এখানে ডাটাগুলি দেখো, হাইট ভ্যালু এখানে এই জায়গায় হাইট ভ্যালু ডাটা থেকে এখানে লয়েজ ভ্যালুটা আছে, এবং সেই লয়েজ ভ্যালুটা কয়বার ঘটেছে, এটা হলো ফ্রিকোয়েন্সি সংখ্যা, হাইট ভ্যালু কয়বার ঘটেছে এই, এবং অন্য ভ্যালুগুলি কয়বার ঘটেছে, সেই পয়েন্টগুলি প্লট করে তারপর যোগ করে দিলাম 300, ফ্রিকোয়েন্সি কার্ভ পেয়েছিলাম। এটাকে আমরা বলছি আর কি ফ্রিকোয়েন্সি কার্ভ, এবং এই ক্ষেত্রে আমরা বিস্তারটা এইভাবে দেখালাম। তারপরে আছে যে মেজার্স অফ ডিসপারশন হেল্প কন্ট্রোল দ্য কোয়ালিটি অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টটা কোয়ালিটিটা মেনটেন করার ক্ষেত্রে এই ডিসপারশন বিভিন্ন, যেমন আমাদের রেঞ্জ অনেক সময় হেল্প করে, কিছু পরিমাপক আছে, রেঞ্জ তার মধ্যে একটা, যে যারা ধরো ইন্ডাস্ট্রিতে কোনো প্রোডাক্ট বের করছে, তার মধ্যে যে বোতলে ধরো মেডিসিন ঔষধ ঢুকাচ্ছে, সেটা কতটুকু ঢুকাচ্ছে, পরিমাণটা, কোনো বোতলে বেশি কোনোটাতে কম, কতটা পার্থক্য করছে, এটা আমরা যদি মেজার করি তাহলে রেঞ্জের মাধ্যমে করতে পারি হাইট লয়েজ কত, এবং এটার মাধ্যমে আমরা পরে কন্ট্রোল করতে পারি আমাদের কোয়ালিটিটা, যে এত বেশি পার্থক্য করছেন। কোনো বোতলে যারা পেপসি কোলা, কোকা কোলা, এই যে বোতলে ঢুকাচ্ছে, কোনো বোতলে একটু কম, তোমরা দেখবো ফ্রুটি টুটি যে খাওয়া হয়, কোনো কোনো বোতলে একটু পরিমাণটা বেশি, কোনোটাতে একটু কম মনে হচ্ছে, এটা কিন্তু এমনভাবে দ্রুত ঢুকাতে থাকে, দেখা যায় কোনটা কম বেশি হয়ে যাচ্ছে, তখন আমরা কিন্তু এই কোনটা কতটুকু পরিমাণ, এগুলি ডিসপারশনের যে কোনো মেজার আমরা অ্যাপ্লাই করে এটা মাধ্যমে জানতে পারবো যে কি অবস্থা, তখন ওইটা কন্ট্রোল করা যায় মেজার মাধ্যমে। যেমন আমরা রেঞ্জ যদি বের করি,
যে পার্থক্য কতটুকু, তখন বেশি পার্থক্য যে না 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 এটা কন্ট্রোল করতে হবে। তাই মেজার অফ ডিসপারশন আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের কোয়ালিটিটাও এটা যে এখানে আমি কোয়ান্টিটির উদাহরণ দিয়েছি, কোয়ালিটিটা কন্ট্রোল করতেও কাজে লাগে। কোয়ালিটি কন্ট্রোল করারও আরও সিস্টেম আছে। যেমন আমরা ধরো গার্মেন্ট ফ্যাক্টরি, গার্মেন্ট ফ্যাক্টরিতে আমাদের যে ধরো কোনো একটা শার্টে কয়টা ত্রুটি আছে, হ্যাঁ, দেখা যায় বোতাম লাগানোর ক্ষেত্রে হোক, সেলাইয়ের ক্ষেত্রে ত্রুটি কয়টা, এইভাবে যারা কাজ করছে তাদের ওখানে দেখা যায় মিনিমাম কয়টা ত্রুটি পাওয়া গেলো কোন একটা শার্টে, ম্যাক্সিমাম কয়টা পাওয়া গেছে যারা কাজ করছে সারাদিনে। তো এইভাবে দেখা যায় এই দুইটা আমরা বিভিন্ন শার্টের তার ত্রুটি আছে কিনা, কোনোটাতে নাও থাকতে পারে, কিছু নেই জিরো, আবার কোনটাতে ত্রুটি একটা আছে, কোনটাতে তিনটা ত্রুটি আছে। এইরকম আমরা যে সারাদিন যেই শার্ট বা কোনো একটা নির্দিষ্ট ক্লথের কথা যদি বলো, ড্রেসের কথা, তখন সেটাতে কতটা ডিফেক্টের সরি কতটা ডিফেক্ট পাওয়া যাচ্ছে সেই সংখ্যা আমরা মানে হাইস্ট লয়েস্ট ডিফারেন্স নিয়ে রেঞ্জের মাধ্যমে করতে পারি, অথবা অন্য ডিফারেন্সে ডিসপার্সনাল মেজারের মাধ্যমে আমরা এইভাবে বের করতে পারি এবং সেখানে কন্ট্রোল করার উদ্যোগ নিতে পারি। তাই বলা হচ্ছে মেজার্স অফ ডিসপারশন হেল্প কন্ট্রোল দ্য কোয়ালিটি অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। Measures of dispersion is important for time series data, such as rainfall data, টেম্পারেচার, ওখানে হাইস্ট টু লোয়েস্ট টেম্পারেচার পার্থক্য কীরকম, এগুলি রেইনফল বৃষ্টি, এই যেমন এই বর্ষাতে বৃষ্টি সর্বোচ্চ কত হয়েছে, সর্বনিম্ন কত হয়েছে গত বর্ষায়, এরকম আমরা বের করতে পারি এবং এগুলি ডিসকাশনের যে কোনো পরিমাপক ব্যবহার করে আমরা এই কাজগুলি করতে পারি। সেন্ট্রাল ভ্যালু আর লেস ইম্পর্টেন্ট, সেন্ট্রাল ভ্যালু তার থেকে সরি আমার একটা ফোন এসেছিল, হ্যাঁ হ্যালো, হ্যাঁ সরি রং নাম্বার। ওকে, তাহলে আমরা এরপরে কথা হলো যে অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন কোনগুলি, যেমন চারটা মেজারকে অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন বলা হয়। ডিসপারশনের বাংলা 20টা, রেঞ্জ একটা, কোয়ার্টাইল ডিভিশন একটা, মিন ডিভিশন একটা, স্ট্যান্ডার্ড ডিভিশন একটা। এই চারটা মেজার আছে, এদেরকে অ্যাবসলিউট মেজার বলা হয় এবং এদের না তোমার ইউনিট থাকবে। অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশনে ইউনিট থাকে। ইউনিট মানে যেমন ধরো তোমাদের ওয়েট নিয়ে যদি আমরা বের করি, যেমন একজনের ওয়াইডের ওয়েট কত, ধরো কত 65 কেজি, আমি জানি না কারণ চেহারা দেখি এখান থেকে বোঝা যাচ্ছে না ছবি দেখে। তারপর ধরো আরেকজনের সাইম, আমি একজন তোমাদের সাথে আছে একদিন আমাকে শেয়ার করেছিল, তার নাম সাইম। ধরো সাইমের ওজন হলো 55 কেজি, আমি জানি না কে কিরকম, আমি জানি না, দেখতে পাচ্ছি না। তো এখন তাহলে আমরা ওজন, দুই ওজনের পার্থক্য কত, 10 কেজি। এই যে কেজি বললাম, তার মানে ইউনিটটা থাকবে এখানে। আমরা ঠিক তত কোনো একটা ডাটার এটা কেমন বিস্তার, সেটা একটা রাফ আইডিয়া আমরা পেতে পারি রেঞ্জের মাধ্যমে। কারণ যারা কোনো একটা তোমাদের মার্কস পরীক্ষায়, মার্কসের রেঞ্জ কত, ক্লাস টেস্টে রেঞ্জ হলো 5, তার মানে কি, তার মানে তোমাদের 20-এর মধ্যে যে পরীক্ষা হয়েছে মার্কসগুলি খুব কনসেন্ট্রেটেড, রেঞ্জ হলো 5, তার মানে হাইস্টগুলো লয়েস্টগুলো পার্থক্য হলো তোমাদের 5, মাত্র 5। তাহলে আমরা তখন বুঝি যে না, ডাটার মধ্যে বা মার্কসগুলোর মধ্যে ওদের হোমোজেনিটি আছে, মোরলেস সিমিলার, বেশি একটা পার্থক্য নেই। একইভাবে আমরা কোয়ার্টাইল ডিভিশন এবং মিন ডিভিশন আর স্ট্যান্ডার্ড ডিভিশনও বের করতে পারি। এখন দেখো, এই অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন উইল রিটেন দ্য ইউনিট অফ মেজারমেন্ট অফ দ্য ভেরিয়েবল, যে কথাটা আমি বলে বলেছি ইউনিটটা থাকবে। আর রিলেটিভ মেজার অফ, আমরা এগুলি ডিটেলস ডিসকাশনে যাবো, কিন্তু প্রথমে জাস্ট আমি একটু উল্লেখ করছি কোনটা কী আছে, কী কোথায় কী রয়েছে, তারপর আমরা ডেফিনিশন ওয়াইজ এগুলি বা কীভাবে কম্পিটিশনাল টেকনিকটা কীভাবে আমরা ডিসকাস করব। আবার ধরছি লোকটা, হ্যালো, আচ্ছা, এখানে দেখো কোএফিশিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিশন, কোএফিশিয়েন্ট অফ মিন ডিভিশন, কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন, এই চারটা জিনিস হলো, এই চারটা মেজারকে বলে রিলেটিভ মেজার, আর উপরের চারটাকে বলে অ্যাবসলিউট মেজার। রিলেটিভ মেজারের সাথে অ্যাবসলিউট মেজারের বেসিক পার্থক্যটা হলো, রিলেটিভ মেজার এটা ইউনিট ফ্রি থাকে, কোনো ইউনিট থাকে না। হ্যাঁ, ইউনিট মানে যেমন কেজি,
সিটি বলো, গ্রামে বলো, এই সমস্ত যে ইউনিট এদেরকে বলা হয়। হ্যাঁ, উচ্চতা হলে আমরা সেন্টিমিটার বা ফিটে, ইঞ্চিতে, এই সমস্ত ইউনিট থাকবে না। হ্যাঁ, এই হলো দুটার মধ্যে বেসিক পার্থক্য। এখন চলো আমরা এরপরে পড়বো যে কোনটা কোন সময় প্রয়োজন, সেটা আমরা দেখব। এখানে absolute measure of dispersion, আচ্ছা relative measure of dispersion have no unit বলেছি আমি। আচ্ছা, এখন চলো absolute measure of dispersion এর মধ্যে এখানে আমাদের আরেকটা মজার ব্যাপার হলো রেঞ্জ। রেঞ্জটা কি জিনিস? ডাটা সেটের হাইট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু ডিফারেন্স যদি নিই তাহলেই আমরা ওটাকে রেঞ্জ বলি। এটা হলো বেসিক কথা রেঞ্জের, ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু নেওয়া মানে কি? এটা আমরা ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু যদি নিই তাহলে অ্যাবসলিউট ভ্যালু দরকার নেই। রেঞ্জ ইজ দ্য সিম্পলেস্ট and a crude measure of dispersion. Range is based on two extreme observations only. Extreme observations, এখানে মিনিমাম আর ম্যাক্সিমাম যদি লেখা হয় তাহলে অ্যাবসলিউট সাইন দেওয়ার অর্থ কি? আমি তো তোমাদের পাঠ্য প্রশ্ন ঠিক করে দেবো, বইটাতে তো ভুল আছে। কারণ আমি যদি ম্যাক্সিমাম ভ্যালু বলি আর মিনিমাম ভ্যালু বলি তাহলে এখানে তো আবার অ্যাবসলিউট ভ্যালু অলওয়েজ পজিটিভ, তা অ্যাবসলিউট ভ্যালু কেন নেব? ঠিক আছে, দুটো এক্সট্রিম ভ্যালু যখন বলবো যে দুটো এক্সট্রিম ভ্যালু ডিফারেন্সটা, তখন আমি এক্সট্রিম ভ্যালু যদি মিনিমামটা আগে লিখি ম্যাক্সিমামটা পরে লিখি তাহলে নেগেটিভ সাইন আসতে পারে, তখন আমি পজিটিভ লিখতে পারি। কিন্তু আমি ম্যাক্সিমাম আগে লিখে মিনিমাম বিয়োগ করলে তাহলে তো এখানে অলওয়েজ পজিটিভে পাবো। শুধু শুধু আমি অ্যাবসলিউট সাইন কেন ব্যবহার করবো? নো নো, আমি করবো না। বই লিখলেই আমি, বই তো মানুষে লিখে, মানুষের বইতে ভুল হতেই পারে। ঠিক আছে, এখন দেখো নেক্সট অ্যাডভান্টেজেস অফ রেঞ্জ। সুবিধা, এটা খুব সহজ। ইট ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড এন্ড ইজি টু ক্যালকুলেট, বা দেখেই বলে ফেলা যায়। ইট গিভস আস এ কুইক আইডিয়া অ্যাবাউট দ্য ভেরিয়েবিলিটি অফ এ ডাটা সেট। হ্যাঁ, যেমন যদি রেঞ্জ যত কম হবে তত বুঝবা ডাটাগুলি কনসেন্ট্রেটেড, অবশ্যই কুইক ধারণা পাওয়া যায়। ইট ইজ বেসড on the extreme observation only and no detailed information is required. কারণ আমাদের এক্সট্রিম অবজারভেশন মানে হাইস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু, এদেরকে এক্সট্রিম অবজারভেশন বলে। তাহলে এটা শুধু এক্সট্রিম অবজারভেশন উপর নির্ভর করছে, অন্যগুলির উপর নির্ভর করছে। ইট ইজ দ্য সিম্পলেস্ট অফ অল মেজার্স অফ ডিসপারশন। ডিসপারশন যতগুলি পরিমাপক আছে তার মধ্যে সবচেয়ে সহজ। ডিসঅ্যাডভান্টেজ কি? ইট ইজ ভেরি মাচ এফেক্টেড বাই দ্য এক্সট্রিম ভ্যালু। এক্সট্রিম ভ্যালু যদি ওই যে এক লোকের যদি কোটি টাকা ইনকাম হয়, আরেকজনের যদি 0 টাকা ইনকাম হয়, এই দুটা ডিফারেন্স কোটি, ওই রকম আর কি এক্সট্রিম ভ্যালুগুলি দ্বারা খুবই প্রভাবিত হয়। ইট প্রোভাইডস আস উইথ দ্য আইডিয়া অফ অনলি টু এক্সট্রিম ভ্যালু ইন এ সেট অফ ডেটা। হ্যাঁ, দুইটা এক্সট্রিম ভ্যালুর উপরে এটা প্রতিষ্ঠিত, যেহেতু আমি এই আইডিয়াটা যদি এটি দিয়েছে জানতে পারি। আইডিয়া উইথ দ্য আইডিয়া অফ অনলি টু এক্সট্রিম ভ্যালু ইন এ ডাটা। হ্যাঁ, তোমরা তো বুঝতে পারছো, শুধু ওই দুইটি এক্সট্রিম ভ্যালুর আইডিয়াটা, ধারণাটা সঙ্গে আমরা দিচ্ছি। It cannot be completed for data set having open-ended class interval. আমরা যখন ক্লাস ইন্টারভেল থাকবে তখন কিন্তু কিভাবে বের করবো? আমাদের র ডাটা নেই, তখন আমরা লোয়েস্ট ভ্যালুর লোয়ার লিমিট নিতে পারি আর হাইস্ট ভ্যালুর আপার লিমিট নিয়ে ডিফারেন্স নিতে পারি, অথবা আমরা সবচেয়ে ছোট যে লোয়েস্ট ক্লাস সেই ক্লাসের মিড ভ্যালু এবং হাইস্ট ক্লাসের মিড ভ্যালু এই দুইটা ডিফারেন্স নিয়ে রেঞ্জ বের করতে পারি। There is no hard and fast rule in case of grouped frequency distribution. For this reason, you can compute range taking the difference between two values. That means mid value of the first class and mid value of the last class, or lower limit of the first class and highest limit, higher limit, কি বলবো, lower limit and upper limit value and upper limit of the highest class। তাহলে lower limit of the lowest class আর upper limit of the highest class, এই দুটার পার্থক্য নিয়ে আমরা রেঞ্জ বের করতে পারি গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, অথবা আমরা তাদের মিড ভ্যালু দুটার ডিফারেন্স নিয়েও আমরা গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে রেঞ্জ বের করতে পারি।
তারপরে ইট ক্যান নট বি কমপ্লিটেড ফর ডেটা সেট হ্যাভিং ওপেন এন্ডেড ক্লাস ইন্টারভিউ। এই কথাটা আমি বললাম যে করেছি আর কি, ডিসকাস করিনি, যে আমাদের ক্লাস ইন্টারভিউ যদি ওপেন এন্ডেড থাকে তখন কিন্তু আমি মিড ভ্যালু বের করতে পারি না, আবার লোয়ার লিমিট কত আপার লিমিট কত এই সম্বন্ধে জানি না, যার কারণে তখন আমরা স্বাভাবিকভাবে এই রেঞ্জটা বের করতে পারবো না। আর রেঞ্জের ব্যবহারটা কি, রেঞ্জ দেখো, রেঞ্জ ইজ ইউজ টু ফোরকাস্ট দ্য ওয়েদার, দ্য পার্সেন্টেজ অফ হিউমিডিটি ইন দ্য এয়ার ফর ওয়েদার ফোরকাস্টিং। স্বাভাবিকভাবে ওই যে তোমার হাইস্ট টেম্পারেচার, লোয়েস্ট টেম্পারেচার, তারপরে ধরো এই যে শীতের কালেও তো আমরা টেম্পারেচার বিভিন্ন জায়গায় কি পরিমাণ ছিল এগুলি বের করার জন্য রেঞ্জ দরকার হয়। তারপরে বৃষ্টি, বাংলাদেশে সবচেয়ে কম বৃষ্টি বা তার চেয়ে কোথায় হয়েছে, সবচেয়ে বেশি কোথায় হয়েছে, এরকম বাংলাদেশে আজকে টেম্পারেচার হাইস্ট কোথায় পাওয়া গেল, লোয়েস্ট কোথায় কোথায় রয়েছে, এগুলি সম্বন্ধে ধারণা নেওয়ার জন্য, এবং হাইস্ট লোয়েস্টের পার্থক্য কেমন হয়েছে, এগুলি আমরা মোটামুটি রেঞ্জের মাধ্যমে জানতে পারি। ইট ইজ ইউজ ইন রিপোর্টিং ডিটেল মার্কেট প্রাইস অফ কমোডিটিস। বিভিন্ন কমোডিটি, যেমন কোন একটা পার্টিকুলার কমোডিটিও তোমার দেখা যাচ্ছে যে আজকে চাল, সর্বনিম্ন চাল বিক্রি কত হয়েছে, সর্বোচ্চ চাল কত টাকা বিক্রি হয়েছে, সর্বোচ্চ ধান মন 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 হিসেবে বা কুইন্টাল হিসেবে যেটি বলো, ধরো তোমার কত টাকা বিক্রি হলো, সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত, এগুলি পার্থক্যগুলি আমরা রেঞ্জ, যদি এগুলি পার্থক্যের মাধ্যমে ধারণা নিতে চাই আমরা রেঞ্জ ব্যবহার করবো সেটাতে। এবং স্পেশালি কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিগুলিতে এই রেঞ্জটা খুব বেশি ব্যবহৃত হয়। যে আমার শার্টের বা যে এটা কাপড় সেলাই করা হচ্ছে অথবা যে ড্রেস যে করা হচ্ছে সেই ড্রেসের গুলিতে আজকে হাইস্ট ত্রুটি কতটা পাওয়া গেছে, লয়েস্ট ত্রুটি কতটা পাওয়া গেছে। যদি রেঞ্জ বেশি হয় তখন কিন্তু প্রডিউসার বা যে ম্যানেজার থাকবে তার কিন্তু হেডেক বেশি হবে, তখন তিনি যদি কন্ট্রোল করার চেষ্টা করবেন দিতে পারে এত বেশি ত্রুটি হচ্ছে কেন। হ্যাঁ, এটা কন্ট্রোল করার ক্ষেত্রে স্টেপি কোয়ালিটি কন্ট্রোল করার ক্ষেত্রে এই রেঞ্জটার ব্যবস্থা হয়ে থাকবে, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিগুলিতে। কোয়ার্টার ডেভিয়েশন হলো আমরা যে পড়েছি লাস্ট ক্লাসে, চারটা ভাগে ভাগ করতে চাইলে ডাটাকে সাজিয়ে তখন আমরা তিনটা কোয়ার্টার মানে কাটিং পয়েন্ট তিনটা আমরা সেটা ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টারের কথা বলেছি। এখানে থার্ড কোয়ার্টার ফার্স্ট কোয়ার্টার দিয়ে করে 2 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আমরা কোয়ার্টার ডিভিশন পেয়ে যাব। তারপরে হলো ইট ইজ অলসো নোন অ্যাজ সেমি ইন্টার কোয়ার্টাল রেঞ্জ। এটা আরেকটা নাম আছে, যেমন কোন এক ব্যক্তির নাম আছে রহিম, আরেকটা নাম আছে তার সাগর, রহিমের ডাক নাম সাগর হতে পারে। আচ্ছা, অ্যাডভান্টেজেস অফ কোয়ার্টাল ডিভিশন দেখো, ইট ইজ এ ভেরি ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল লোকেশন বেসড মেজার। কি এইটা তো আমরা দেখি যে খুব সহজে বুঝে যাচ্ছে এই পরিমাপটা। It is superior to other measures in the sense that extreme values cannot affect the quartile division। মানে আসলে মূলত আমরা যে রেঞ্জ থেকে কিন্তু এটা একটু ভালো, রেঞ্জের ক্ষেত্রে কিন্তু এক্সট্রিম ভ্যালুর উপর নির্ভর করছে। এখানে কিন্তু কোয়ার্টাল রেঞ্জ শুধুমাত্র 2টা ভ্যালুর উপর প্রতিষ্ঠিত, আর কোয়ার্টাল ডিভিশনটা কিন্তু আমরা দেখছি যে এখানে Q1 আর Q3, Q1 এর নিচে অবজারভেশন আমরা দেখছি তাদের সম্পর্কে যে কতগুলি অবজারভেশন আমাদের 25-এর, ধরো এই ফার্স্ট কোয়ার্টারের মান হলো মার্চ, ধরো মার্চের ডাটা তাহলে ফার্স্ট কোয়ার্টারের মান 26, তার মানে এটা বুঝাবে তোমাদের মধ্যে 25% স্টুডেন্ট 26-এর কম মার্কস পেয়েছে, আর ধরো Q3 এর মান হলো 78, তাহলে বোঝা যাবে যে 78-এর উপরে 25% স্টুডেন্টের মার্কস আছে, আর নিচে আছে 75% স্টুডেন্টের মার্ক। হ্যাঁ, এইভাবে আমরা দেখছি যে Q1 আর Q3 এর যে ডিফারেন্স, এর মধ্যখানে তাহলে ডাটাটা কতজন স্টুডেন্টের মার্ক আছে 50, 50 জন ছাত্রের মার্ক এই Q1 আর Q3 এর ভিতরে আছে। হ্যাঁ,
কাজে আমরা এই ভিতরের এই মার্কগুলো সম্পর্কে আমরা ধারণা নিতে পারি যে কত হইতে পারে, এবং সেটা 2 দিয়ে ভাগ করে কোয়ার্টাইল ডিভিশনটা বের করা হয়। তো আমরা এখানে একটা ধারণা নিতে পারি, তবে এখানে প্রতিষ্ঠিত হচ্ছে 50% ডাটার উপরে, মানে কিন্তু আমাদের রেঞ্জটা দেখা যাচ্ছে সেক্ষেত্রে মাত্র 2টার উপরে ভ্যালুটা নির্ভর করছে, এক্সট্রিম হাইস্ট এবং লোয়েস্ট ভ্যালুর উপরে। আর এই জায়গায় Q3 এবং Q1 এই ডিফারেন্সটা নিলে আমরা এর মধ্যখানে ডাটা আছে 50% ডাটা আছে এর ভিতরে, Q1 এবং Q3 এর ভিতরে, কারণ Q1 এর নিচে আছে 25% আর Q3 এর উপর আছে 24%। কাজে এই দুইটা ডিফারেন্স নিলে আমাদের দুই সাইডে 50% ডাটা বাদ যাচ্ছে, কাজে এই মেজারটা প্রতিষ্ঠিত মাত্র 50% উপর। তবে রেঞ্জ থেকে একটু ভালো এইটুকু বলতে পারবো, কিন্তু ওভারঅল ভালো না। For discussions with open-ended class intervals and no other measure can be computed, but it is possible to compute quartile division. Yes, quartile division বের করতে পারি, কারণ আমার এটা কিউ, আমার তো স্বাভাবিকভাবে ডাটা থেকে যদি ওপেন-এন্ডেড ক্লাসেস হয় সেটা তো আমার ফার্স্টের ক্লাস অথবা লাস্টের ক্লাস হবে, ফার্স্ট ক্লাসের লোয়ার লিমিট অথবা লাস্ট ক্লাসের আপার লিমিট জানা নেই। কিন্তু এই ক্ষেত্রে আমরা কোয়ার্টাইল ক্লাস যখন বের করব তখন সেটা ফার্স্ট ক্লাস হবে না, স্বাভাবিকভাবে মধ্যখানে হবে। সেটা আমরা Q3 বের করি বা Q1 বের করি, যাই করি, আমাদের ফার্স্ট ক্লাস বা লাস্ট ক্লাস হবে না, ভিতরের যে কোনো ক্লাস হবে। তো আমরা এই ক্ষেত্রে আমাদের এই সমস্যাটা থাকবে না, আমরা কোয়ার্টাইল ডিভিশন বের করতে পারবো যদি ওপেন এন্ডেড ক্লাস থাকে, যেটা আমরা রেঞ্জের সাথে সমস্যা হয়েছিল, করতে পারবো না বলেছিলাম। কোয়ার্টাইল ডিভিশন, এখানে আমরা এটার disadvantage কিছু রয়েছে। It is not a good method of discussion because it does not measure the deviation from any central value of the distribution. এটা একটা গুড মেথড বলা যাচ্ছে না, কারণ আমরা তো গুড মেথড দেখো এই যে what it cannot, it is not a good method of discussion because it does not measure the deviation from any central value of the distribution. সেন্ট্রাল ভ্যালু থেকে কিন্তু কোনো এটা ডিফারেন্স নিচ্ছে না, এটা শুধুমাত্র কোয়ার্টাইল দুটার পার্থক্য নিচ্ছে, এই কারণে এটা ভালো না। তারপরে কি বলা আছে, ইট ইজ নট বেসড অন অল দ্য 50% উপর নির্ভর করছে, কিন্তু আর বাকিগুলো কোনো ইয়ে নেই। 50% মানে কি এর ভিতরে 50% আছে, এই সম্বন্ধে একটু বুঝতে পারি, কিন্তু আসলে Q3 এবং Q1 এর পার্থক্য নিয়ে 2 ডিভাইড করছে, আর এটা সবগুলির উপর প্রতিষ্ঠিত না, যার কারণে এটাকে আমরা ভালো বলতে পারি না। ইট ইজ মোর এফেক্টেড বাই স্যাম্পলিং ক্লাসিফিকেশন, স্যাম্পলিং এর, অর্থাৎ এই যে এক্সাম্পলটা হাতে পেলাম, তোমাদের 74 জনকে যদি 10 জন কোন 20 জন নিতে চায় তাহলে র্যান্ডমলি নেব লটারি মেথডে, তাহলে আমার তো এই একটা নির্দিষ্ট 20 জন এসছে, এই 20 জন না এসে যদি আমি তাদের ওয়েট মেজার করলাম, এই 20 জন না এসে যদি অন্য 20 জন আসছে তাহলে ওয়েট কিন্তু আরেকটা পেতাম, তখন কিন্তু আমরা কোয়ার্টাইল ডিভিশনের মানও তখন কিন্তু আরেকটা পাবো। এইভাবে দেখা যায় স্যাম্পলিং ক্লাসিফিকেশনের সাথে সাথে এই মেজারটা কোয়ার্টাইল ডিভিশন এটা অনেক বেশি এফেক্টেড হয়। ইট ইজ নট সুটেবল ফর ফার্দার রিভাইজ ট্রিটমেন্ট, এটা পুনরায়, যেমন আমরা অ্যারিথমেটিক মেয়েদের গড় ওজন জানি, আবার ছেলেদের গড় ওজন জানি, ছেলে মেয়ের সংখ্যা জানি, কাজে আমরা এই দুইটাকে কম্বাইন্ড ওয়েটটা আবার বের করতে পারি, আবার ওয়েট বের করতে পারি কম্বাইন্ড, কিন্তু এরকম কোনো সুযোগ এখানে কোয়ার্টাইল ডিভিশন ক্ষেত্রে নেই। আর ব্যবহারের ক্ষেত্রে কোয়ার্টাইল ডিভিশন ইজ যে লোকেশন বেসড মেজার। অবশ্যই আমি আগে বলেছি অ্যাভারেজ ভ্যালু পজিশনাল অ্যাভারেজ কোয়ার্টাইলগুলি, কাজে এর ভিত্তিতে যেই মেজার করা হোক ডিসপারশনের, এইটাও দেখা যাচ্ছে লোকেশন বেসড মেজার অ্যান্ড ক্যান profitably used where a rough estimate of the variation is desired. মোটামুটি একটা ধারণা নেওয়া যাবে, কিন্তু একদম অ্যাকুরেট বলতে পারবো না আমরা ডিসপারশনের মেজার হিসাবে আর কি, যার যে ধারণাটা দিবে ভেরিয়েশনে সেটা 100% একদম ক্লিয়ার আইডিয়া দিবে না। মোটামুটি ইট ইজ এ সুটেবল মেজার অফ ডিসপারশন, এটা উপযুক্ত বিস্তারের একটা উপযুক্ত মেজার হয় হ্যাজ ওপেন এন্ডেড ক্লাস ইন্টারভেল। আর তাহলে কি বলবো, ওপেন এন্ডেড ক্লাস ইন্টারভেলের ক্ষেত্রে এটা আমরা এটা একটা উপযুক্ত মেজার অফ ডিসপারশন, অনেকগুলি করা যাবে না, যেভাবে আমরা দেখা যায় অ্যারিথমেটিক মিন বের করতে পারিনি, এরকম ঠিক তদ্রুপ এখানে যাতে এটা একটা সুটেবল মেজার যদি ডাটাতে এই সমস্যাটা থাকে কি ওপেন এন্ডেড ক্লাস আছে। মিন ডেভিয়েশন,
Mean deviation, the arithmetic mean of the absolute deviations of the given observations from their central value is called mean deviation. Mean deviation কেন? যেমন ধরো এই যে আমার রয়েছে এখানে মিন থেকে ইন্ডিভিজুয়াল গুলো আলাদা বিয়োগ করবো, ডিফারেন্স গুলো যোগ করবো, n সংখ্যক ডাটা ক্যান বি বার করবো, বাস মিন ডিভিশন টেকেন ফ্রম মিন। আর মিন ডিভিশন টেকেন ফ্রম যদি আমরা ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে করি তাহলে জাস্ট একটা ফ্রিকোয়েন্সি আসবে, আর কিছু না। সেক্ষেত্রে এই এক্স আই হবে আই প্লাস মিন, এই হলো ব্যাপারটা, আর কিছু না। আর মিন ডিভিশন টেকেন ফ্রম মিডিয়ান যখন বলবো তাই পার্থক্যটা তখন মিডিয়ান থেকে নেবো, এখানে মিন থেকে নিয়েছি। যখন মিন ডিভিশন টেকেন ফ্রম মিন বলবো তখন মিন নেব, আর যখন মিডিয়ান বলবো তখন মিডিয়ান লিখবো। যখন মোড থেকে মিন ডিভিশন টেকেন ফ্রম মোড, তখন মোডটা থেকে ডিফারেন্স নেবো। আর কিছু না, প্রত্যেক ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে করতে পারি, গ্রুপ ডাটার ক্ষেত্রে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে করতে পারি। ফ্রিকোয়েন্সি ডাটার ক্ষেত্রে যদি করি ফ্রিকোয়েন্সিটা আসবে এবং এক্স আইটা তখন আই ক্লাসের মিডগুলো হবে, আর কিছুই পারতেবে না, আর সব কিছু সেম। Advantages of mean deviation: it is based on all the observations. Yes, সবগুলো observation পদ্ধতিতে it is rigidly defined and easy to understand. It is not affected by the extreme value. It is suitable for comparative discussion. এই বস্তুগুলো mean deviation মাধ্যমে আমরা করতে পারি। কেন? এখন it is suitable for comparative discussion, মানে কি ধরো ছেলেদের ওজনের মিন ডিভিশন বের করলাম, মেয়েদের ওজনের মিন ডিভিশন বের করলাম, তখন আমি বলতে পারি যে ছেলেদের ওজনের পার্থক্যটা কম, মেয়েদের বেশি, অথবা মেয়েদেরটা কম ছেলেদের তুলনায়। এভাবে বিভিন্ন কথা আমরা বলতে পারি, ডিসকাস করতে পারি। এটা সুইটেবল এই কম্পারেটিভ ডিসকাশনের জন্য। ডিসঅ্যাডভান্টেজ অফ মিন ডিভিশন: ইট ক্যান নট বি কমপ্লিটেড ফর ওপেন এন্ডেড ক্লাস ইন্টারভ্যাল। এটা ওপেন এন্ডেড ক্লাস ইন্টারভ্যাল, এই যে আবার অ্যাভারেজ ভ্যালু করতে গেলে ওপেন এন্ডেড ক্লাস হলে মিডগুলো কোথায় পাবো, এই যে সমস্যা, মিডগুলো পাওয়া যাবে। It is not amendable for further algebraic treatment. এই যে পুনরায় algebraic treatment এর জন্য এটা সুইটেবল না, পুনরায় ব্যবহার করা যাবে। It is seldom used, কদাচিৎ ব্যবহৃত হয়, in statistical decision making, পরিসাংখ্যিক সিদ্ধান্ত গ্রহণে এটা খুব একটা বেশি ব্যবহৃত হয় না, কদাচিৎ ব্যবহৃত হয়। এখানে দেখো এক্সাম্পল গুলিতে যাওয়ার আগে আরেকটা হ্যান্ডআউট আছে, যেটা তোমাদের সেন্ট্রাল মেজারপুর সেন্ট্রাল টেন্ডেন্সি, আমি দুটো হ্যান্ডআউট পাঠিয়েছি, দরকার আছে। ওখানে আমি আলাদা একটা বই থেকে কালেক্ট করেছি সুন্দর, যে হোয়েন টু ইউজ ডিফারেন্ট মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। ওই হ্যান্ডআউটটা ডাউনলোড করতে হবে, যদি ডাউনলোড করা যাবে কিনা, ইমেলে পাঠিয়েছিলাম তো, এটা দেখি ইমেলে ঢুকতে হবে আমার।
ঠিক আছে, আমি এটা ডাউনলোড করে পরে তোমাদের ওয়াইজের কাছে পাঠিয়ে দিই, পরে আগামী রবিবারে পড়িয়ে দেবো। ও এখানে দেখি একটু, এটা কি এসছে দেখি না, এডিট ওয়ার্ড ফাইল ক্যান বি রিপ্লাই সিমলেসলি উইথ ডক্স। নো, ঠিক আছে, দরকার নেই। আমরা ঠিক আছে, এখন দাদা এক্সাম্পলে গিয়ে নিই, ওটা ডাউনলোড করলাম কিন্তু শো করছে না, দেখি পরে দেখবাম। হ্যাঁ, কম্পিউটিং মিন ডেভিয়েশন, আমরা মিন ডেভিয়েশন কম্পিউট কিভাবে, তোমরা কি শুনতেছ? কাকে পড়াচ্ছি? শোনা যাচ্ছে? জি স্যার আছে। স্যার আছে স্যার। স্যার আমরা না না না, ঠিক আছে। কারণ তাকে আছো কি নাই, নাকি আমি শুধু বলেই যাচ্ছি, এই কারণে একটু বললাম আর কি। না না স্যার আসি আমরা। ঠিক আছে, এক্সাম্পল 1 দেখো, কম্পিউটিং মিন ডেভিয়েশন অফ দ্য ডেইলি ওয়েজেস অফ এ গ্রুপ অফ ফার্ম লেবার এটা কি হলো? গ্রুপ অফ ফার্ম লেবারার্স হবে, আমি এটা ঠিক করবো, ওই বইতে ভুল আছে। এটা লেবার্স কি লেবারার্স, দ্য মিন মিডিয়ান অ্যান্ড মোড আর, আসলে আমি একটা বই থেকে ডাইরেক্ট করছি তো, বইতে অনেকগুলি ভুল আছে, জানি না, স্যার লিখেছেন একজন স্যার, উনি তো ভালো শিক্ষক, তারপরও কেন জানি ওই যে টাইপিং এ মনে হয় ভুল আছে। যাই হোক, এখন দেখো আমরা মিন মিডিয়ান মোড এই তিনটা থেকে মিন ডেভিয়েশনটা বের করতে পারি। কাজে আমরা এখানে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডাটার ক্ষেত্রে এখানে কি করা হচ্ছে, মিড ভ্যালুটা প্রথম আমাদের দরকার হচ্ছে, ফ্রিকোয়েন্সি আছে, তাহলে মিন থেকে প্রথম মিড ভ্যালু ডিফারেন্স নিয়ে যোগ করে তারপর আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করি। যে দেখো এখানে কিন্তু প্রত্যেকটাই প্রথমে মিন থেকে বিয়োগ নিলাম মিড ভ্যালুগুলো, আবার মিডিয়ান থেকে নিলাম, মোড থেকে নিলাম, এরপর প্রত্যেকটাকে ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করে দেবো। দেওয়ার পর আমরা কিন্তু পাচ্ছি, এগুলি যদি যোগ করে দিই, আমরা যদি যোগ করি, কি ব্যাপার, কাজ করছি না কেন, হ্যাঁ, এগুলি যদি যোগ করি তাহলে কিন্তু আমরা এই পেয়ে যাচ্ছি, এবং এন দিয়ে ভাগ করি টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে, তাহলে আমি পেয়ে যাচ্ছি মিন ডেভিয়েশন টেকিং ফ্রম মিন ডেভিয়েশন টেকিং ফ্রম মিডিয়ান, মিন ডেভিয়েশন টেকিং ফ্রম মোড। এইভাবে আমরা মিন ডেভিয়েশন বের করতে পারি। এখন একটা থিওরিয়াম, এটা প্রমাণটা বইতে ছিল, তোমাদের জন্য এই ধরনের প্রমাণ মিনিংলেস, সেই কারণে আমি প্রমাণ দেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করিনি, তাই দেওয়া হয়নি। তবে থিওরিয়ামটা কি সেটা আমি উল্লেখ করেছি। মিন ডেভিয়েশন ফ্রম দ্য মিডিয়ান ইজ দ্য মিনিমাম, অর্থাৎ মিন ডেভিয়েশন একমাত্র এই যে আমরা তিনটা দিয়ে বের করেছি, দেখো তো এখানে একটা পেয়েছি কোথায়, এই যে মিডিয়ানটা পেয়েছি 5.11, আমরা মিন থেকে নিয়েছি 5.12, আর এটা কত পেয়েছি 5. মিন ডেভিয়েশন ফ্রম দ্য মিডিয়ান ইজ দ্য মিনিমাম, তাহলে কি হলো, মোট কত পেলাম 5.0। থিওরাম কি 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 পেলাম, এটা তার মানে আমাদের মূলত এখানে এই সমস্যা কেন হলো, কোন ক্যালকুলেশনে ভুল হলো? 506, 511 কি বলা হচ্ছে, থিওরাম মিন ডেভিয়েশন ফ্রম দ্য মিডিয়ান ইজ দ্য মিনিমাম, তার মানে এটা ভুল হয়েছে মোডের। এটা তোমরা এটা দেখবা, এইটা নিজেরা করে দেখবা, মোডের এটা ভুল হয়েছে, অথবা প্রবলেম যেটা হয়েছে সেটা হলো আসলে মিড ভ্যালু ব্যবহার করা হচ্ছে, সেই কারণে কিনা কি জানি, কিন্তু অরিজিনাল ডাটার ক্ষেত্রে তো সবসময় এটা এই থিওরাম ফুলফিল করার কথা। এখন এই গ্রুপ ডাটার ক্ষেত্রে বিদায় কি এই প্রবলেম হয়েছে কিনা, তারপর তোমরা অঙ্কটা করে দেখবা। আমার কথা বুঝতে পেরেছ? আমি বলেছি যে মিড ভ্যালু থেকে এই যে মোড নিয়েছে, যাই করুক, আমাকে থিওরামে বলেছে যে মিডিয়ান থেকে যদি মিন ডেভিয়েশন বের করা হয় তাহলে সেটা মিনিমাম হবে, সবচেয়ে কম হবে। কিন্তু এই এক্সাম্পলটাতে আমি দেখেছি এখানে মিডিয়ান 5.11, অথচ মোডের থেকে যেটা করেছে 5.06,
তা আমি তো দেখছি এটা সবচেয়ে ছোট, তাহলে এটার কারণটা কি? হয় অঙ্কটা করতে গিয়ে এখানে ভুল করেছে, নতুবা মিড ভ্যালু নিয়ে করার কারণে দেখা যায় আমার যে একটা অ্যাজাম্পশন আমি ফার্স্টেই বলেছিলাম যে আমার ইউনিফর্মলি ডাটাটা এই ক্লাসের মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হতে হবে, নাহলে কিন্তু দেখা যায় রেজাল্টটা আমার রিপ্রেজেন্টেটিভ হবে না। এই সমস্যার কারণে দেখিও তোমরা হয় এখানে কোনো একটা জায়গাতে ক্যালকুলেশনে ভুল হয়েছে, অথবা ডাটা ওই গ্রুপের মধ্যে প্রত্যেকটা ক্লাসের মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড না। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বলতে বুঝিয়েছি ডাটা মিড ভ্যালুর নিচের দিকে কিছু থাকতে হবে, উপরের দিকে কিছু থাকতে হবে। অর্ধেক নিচের দিকে অর্ধেক উপরের দিকে মোটামুটি ভাবে আর কি, অর্ধেক বলতে কাছাকাছি থাকতে হবে। আর যদি মিড ভ্যালুর একটা সাইডে পড়ে যায় তাহলে ওভার এস্টিমেটেড হয়ে যেতে পারে অথবা আন্ডার এস্টিমেটেড হয়ে যেতে পারে, এই প্রবলেমটা হতে পারে। আমি আগেই বলেছি, তোমাদের মনে আছে কিনা জানি না। যাই মূলত থিওরেমে এখানে কোনো ত্রুটি নেই, মিডিয়ান থেকে করলে নিঃসন্দেহে মিনিমাম হবে। এখানে ত্রুটি রয়েছে, হয় অঙ্ক করবার সময় তোমরা করে দেখিয়ে, নতুবা ওই প্রবলেমটা ইনবাউন্ডেড ডিস্ট্রিবিউটেড না। এরপর দর্শক আমরা চলে যাচ্ছি এখন স্ট্যান্ডার্ড ডিভিশনে। স্ট্যান্ডার্ড ডিভিশন সেট বাজে আমার মানে অ্যাটেন্ডেন্স দিয়ে দিই নাকি ওয়াহিদ নামাজ টামাজ পড়বে অনেকে? ওয়াহিদ অ্যাটেন্ডেন্স দিয়ে ছেড়ে দিই। জি স্যার। জি স্যার, একটা বেজে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, একটা বেজে গেছে। তোমরা তো অনেকে নামাজ পড়ো, আমি তো তোমাদের নামাজ পড়তে যাওয়া উচিত, আর অনেকে আবার ক্লাস থাকে একটু খাওয়ার সময়। কেন হ্যান্ডআউটটা পাওনি আমি বুঝতে পারছি না। দেখি ওয়াইড আমি একটু পরেই এখনই আর কি পাঠিয়ে দেবো, তারপর তোমার সাথে কন্ট্যাক্ট করবো, তুমি পেয়েছো কিনা আমি কনফার্ম করবো। জি স্যার। কলমটা কোথায় গেল? হ্যাঁ পেয়েছি। স্যার একটু সাইডে আরইসি করা আছে, মানে রেকর্ড করতে ক্লাস বুঝিনি। এই সারি রেকর্ড করতে। হ্যাঁ এগুলো স্যাররা দিয়ে দিবে লাস্টে, আমিও জানি, কিন্তু আর লাস্টে লাগাবো না। আজকে হলো মাস্টার থেকে পারছিলেন তোমাদের স্কুলে 18 তারিখ। না বুঝতে, তোমার তো পরে নাকি? তোমার তো এত আগে না, কত তোমার? হ্যাঁ মেলা পরে। Attention please. 1. Alpona. Yes, sir. Yeah. Yes, sir. Okay, thank you. 2. Yes, sir. 3. Yes, sir. Jahid. Yes, sir. Okay. 4. Yes, sir. 5. একটু জোরে বলি। Yes, sir. কাজ করে কাঠের শব্দ করে। আইতে আছো? জি স্যার, আছে স্যার। ওকে ওকে। এই যে আমার ওই ফ্যাকাল্টিতে কাজ করে শব্দ করছে। 9. Yes, sir. 11. Yes, sir. 12. Yes, sir. 14. ইয়েস 15. Present, sir. স্যার। দুজন কেন? But 14. আর 14 Sir, আমি 15. 14 স্যার। 14 দিয়েছি, 14 15 দিয়েছি। জি, চিন্তা স্যার। করো না, ডোন্ট ওয়ারি। ওকে, 17, ইয়েস স্যার। 18, ইয়েস স্যার। 19, ইয়েস স্যার। 23, Yes, sir. 24, ইয়েস স্যার। 25, Yes, sir. 26, Yes, sir. 27, ইয়েস স্যার। 29, ইয়েস স্যার। 31, ইয়েস স্যার। 33, ইয়েস স্যার। 34, 34, absent, Alamin, 35, Yes, sir. 36, Yes, sir. 37, Yes, sir. 38, ইয়েস স্যার। 39, 39, Sadia Prin, 40, Azmir Hussain, absent,
41 Yes, sir. Yes, sir. Sir, 40, sir. 40, sir. 40 আছো দিয়েছি আচ্ছা ঠিক আছে Yes, sir. 42 Yes, sir. 44 45 Yes, sir. 48 Yes, sir. 50 Yes, sir. 51 51 52 55 Yes, sir. 56 Yes, sir. 58 আসিফ আহমেদ আচ্ছা নেই অ্যাবসেন্ট 59 Yes, sir. Sir, Asif Ahmed আছে স্যার। বুঝিনি আসিফের কথা কিছু বলছো 58 আছে স্যার। হ্যাঁ স্যার আসিফ আছে স্যার আছে আচ্ছা ঠিক আছে দিয়ে দিলাম ওকে 60 60 নেই পারান আক্তার 61 ইয়েস স্যার 62 Yes, sir. 63 কি আছো এটা কি এটা দোহা, কিন্তু কারটা সিলেক্টেড হচ্ছে তানিয়া 63 তো দোহা মহিবুর রহমান দোহা তো তানিয়া ওটা সিলেক্টেড হলে কি হবে ওটা তো তানিয়া দোহা তো এক না অ্যাবসেন্ট 64 জয় দাস স্যার আছে স্যার 65 স্যার তানিয়া স্যার আছে স্যার হ্যাঁ স্যার ওর মাউথ পিসে প্রবলেম তো ওই জন্য বলতে পারে না ওকে 67 Present, sir. 70 তামজিদ অ্যাবসেন্ট 72 আব্দুর রব এই আসিফের দেখা যাচ্ছে কোন আসিফ আচ্ছা ঠিক আছে এখানে দেখো আব্দুর রব আছো 72 স্যার আছে স্যার আছো ওয়াহিদ আছে আব্দুর রব স্যার আসছে ও স্যার রেসপন্স করতে পারতেছে না স্যার নেটে আচ্ছা ডিস্টার্ব করতে দিয়ে দিচ্ছি ঠিক আছে কিন্তু তামজিদ তো আমি মনে হয় না আছে তামজিদ হ্যাঁ স্যার আছে স্যার তামজিদ আছে আছে স্যার আছে স্যার আচ্ছা আচ্ছা আছে ঠিক আছে আর এই যে ফারহানা ওটা অ্যাবসেন্ট দিয়েছি তারপরে দোহা অ্যাবসেন্ট দিয়েছি মাসুরুল হক অ্যাবসেন্ট তারপরে তানজিল মিম সাদিকা তানজিল মিম অ্যাবসেন্ট তারপরে সাদি আফরিন অ্যাবসেন্ট ওকে এই পৃষ্ঠা শেষ পরের পৃষ্ঠা 73 আসিফ হাসান দেখলাম তো আসিফের কোথায় জানি দেখলাম আসিফ একটু আগে তো দেখলাম কোথায় স্যার ওই আছে স্যার রেসপন্স ছিল স্যার ঠিক আছে, আমি দেখেছি আচ্ছা শাফিউল ইসলাম ইয়েস স্যার সাজ্জাদ হোসেন সাগর কোথায় Yes, sir. সাগর Yes, sir. হ্যাঁ সাগরের মন সাগরের মতো আচ্ছা 78 জান্নাতুল মাওয়া Yes, sir. Yes, sir. ঠিক আছে আমার লাইন কিন্তু ভালো তোমরা আসতে বললাম মোটামুটি ভাবে অসুবিধা হয় না অতটা ওই সাউন্ডের কারণে বাইরের এই যে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে কি জানি 79 রনি আছো Yes, sir. আমি তো ব্রডব্যান্ড তো এই কারণে অসুবিধা হচ্ছে না বেশি 81 Yes, sir. 82 Yes, sir. 83 Yes, sir. 86 আফসানা আক্তার আফসানা আছে স্যার ও স্যার নেট স্লো তো স্যার রেসপন্স করতে পারছে ওকে, দিয়ে দিয়েছি ওয়াইট ঠিক আছে হাফিজুল ইসলাম সিয়াম Yes, sir. সাকিব আল হাসান Yes, sir. সাকিব হ্যাঁ সাকিব পাওয়া গেছে দেখা যাচ্ছে ওকে 92 সঞ্চিতা পাল সঞ্চিতা ইয়েস স্যার ইরফান আকবর 94 মিরাজ হাসান আলিফ
কোথায় আলিফ কোথায়? Yes, sir. ওকে, মিরাজ দেখা যাচ্ছে ফার্স্টে। ওকে, শেখ ফরিদ 18 সাল অ্যাবসেন্ট। নাজিয়া বিলকিস, Yes, sir. নাজিয়া বিলকিস কোথায়? এটা সুমাইয়া ইয়েস স্যার বলছে কেন? স্যার আমি বলছি স্যার। ও নাজিয়া, ঠিক আছে, সুমাইয়ারটাও সিলেক্টেড হয়েছে কেন এই কারণে। ওকে, ঠিক আছে। সুমাইয়া খাতুন, Yes, sir. আমার কিন্তু এখানে কে দিচ্ছে ডকুমেন্ট উপরে কিন্তু সিলেক্টেড হয়ে যায় কম্পিউটারে। তোমরা এই কারণে একটু সামান্য অ্যালার্ট থাকবা, ওই কার্ডটা কে দিচ্ছ একটু লক্ষ্য রাখি। এখানে 31 অ্যাবসেন্ট। এই মুনমুহ কি এদিকে আরাফাত সরকার। আচ্ছা 34। Yes, sir. Yes, sir. শরীফুল ইসলাম 40। হ্যাঁ 12টা থেকে ক্লাস শরীফ, হচ্ছে তো। শরীফ নেই। নাসরিন সুলতানা দেখবেন না স্যার, Yes, sir. আপনারা তো অ্যাডমিট দিয়ে দিয়েছে। 52। অসিত কুমার মন্ডল। Yes, sir. হ্যাঁ 53। সুমাইয়া জান্নাত। Yes, sir. ক্লাস হবে না তুমি লাস্ট ক্লাসে অ্যাবসেন্ট ছিলা কেন? আমাদের এখানে। আমি জানি না, তোমার এখানে খাতাতে অ্যাবসেন্ট। 65। Yes, sir. গুদুলি। আচ্ছা 85। রাফি, রাফি আছো? অ্যাবসেন্ট। আবিদা সুলতানা 90। Yes, sir. লাস্ট ক্লাসে অ্যাবসেন্ট ছিলে। Yes, sir. আচ্ছা ঠিক আছে, শুনো, এই ঋতিকা এই 17 সালের 10 আইডি আছো? নেই, অ্যাবসেন্ট। নূতন ওর ইয়ে পাঠিয়েছে কোর্স রিভিশন, তাহলে সব অ্যাবসেন্ট। ঠিক আছে, তো তোমাদের আর কোনো কেউ দিতে পারেনি এমন কেউ আছো? নতুবা আমি এখনই বেরিয়ে তোমাদেরকে বিদায় জানাতে চাই। ওকে ওয়াহিদ, Yes, আমি sir. লিভ করছি। Yes, sir. থ্যাংক ইউ।